ঠিক আছে, চলো কনজারভেটিভ ফোর্সেস এর ব্যাপারে আগে একটু কিছু বলি। এই কোশ্চেনটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ভেক্টরেরই প্রবলেম, বাট মেকানিক্স এর মধ্যেও এই জিনিসটা আছে, তাই জন্য করাচ্ছি। কনজারভেটিভ ফোর্স কাকে বলে? যেটাকে বলে সংরক্ষী বল। কনজারভেটিভ ফোর্সেস হচ্ছে যদি ফোর্সের দ্বারা, if force F, the force F is said to be conservative if the work done by the force does not depend on path, তাহলে ফোর্সটাকে আমি কনজারভেটিভ বলবো। তুমি একটা, আমরা জানি যে একটা বস্তুকে তুমি যদি মুভ করাও, এই পয়েন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাও, একটা ফোর্স লাগবে তো, আর যে ওয়ার্ক ডানটা হবে সেটা কত হবে? এফ ডট ডিআর ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, আগের দিন বলেছিলাম। তো তুমি যদি আবার এ থেকে বিতে নিয়ে যেতে অন্য একটা পাথ অ্যাপ্লাই করো, অন্য একটা পাথের মধ্যে দিয়ে যাও, আর এক্ষেত্রে যদি দেখা যায় যে দুটো পাথের ক্ষেত্রেই আমার ওয়ার্ক ডানটা সেম হচ্ছে, তার মানে ওয়ার্ক ডানটা আমার পাথের উপর নির্ভর করছে না, সেক্ষেত্রে আমি ফোর্সটাকে কনজারভেটিভ ফোর্স বলবো। এবার ভেবে দেখো কি হবে যদি তুমি এ থেকে বিতে যাও পাথ 1 দিয়ে, তারপর বি থেকে আবার এতে রিটার্ন করো। যেহেতু পাথ 1 এর জন্য তোমার ফোর্সটা কি হচ্ছে, ইন্টিগ্রেশন এর, আমি এটাকে এইভাবে করে দেখাচ্ছি, ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিআর, ইন্টিগ্রেশন এ ডট বি এফ ডট ডিআর। আর পাথ 2 এর জন্য তোমার ফোর্সটা কত হচ্ছে, ইন্টিগ্রেশন, দেখো তুমি বি থেকে এতে ব্যাক করছো, তাহলে ইন্টিগ্রেশন বি টু এ এফ ডট ডিআর। তাহলে এ থেকে বি হয়ে তারপর আবার এতে ব্যাক করতে তোমার কতটা ওয়ার্ক ডান করতে হলো, এ থেকে বি হয়ে আবার ব্যাক করতে কতটা ওয়ার্ক ডান করতে হলো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিআর প্লাস ইন্টিগ্রেশন বি টু এ এফ ডট ডিআর। এবার খেয়াল করে দেখো, যেহেতু, আচ্ছা এইটাকে সেকেন্ড পার্টটাকে আমি তাহলে এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন এ ডট বি এফ ডট ডিআর, এটা ফার্স্ট পার্টটা ওটা মাইনাস হয়ে যাবে অবভিয়াসলি, মাইনাস, এটা ধরো পাথ 1 দিয়ে, এটা পাথ 1 আর 2 টাকে মেনশন করতে হবে, এটা হচ্ছে পাথ 2, এটা হচ্ছে পাথ 1, মাইনাস ইন্টিগ্রেশন এ ডট বি, এ থেকে বি সরি, ফ্রম পাথ 2 এফ ডট ডিআর। এবার যেহেতু আমার পাথের ওপর নির্ভর করছে না, এই দুটো আমার সেম হবে, যেহেতু আমার পাথের ওপর নির্ভর করছে না, এই দুটো সেম হবে, অতএব এটাকে বলে ক্লোজ ইন্ট্রিগাল এফ ডট ডিআর, মানে তুমি একটা ক্লোজ পাথ বরাবর তুমি ঘুরেছো, ক্লোজ ইন্ট্রিগাল মানে এ থেকে বিতে হয়ে আবার এতে গেছো, একটা ক্লোজ পাথ তৈরি করেছে, দেখো ক্লোজ পাথ তৈরি করেছো, তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল, যে দুটো সেম হচ্ছে, কারণ কি পাথের উপর নির্ভর করছে না। এক নম্বর পাথ থেকে তোমার যেতে যা এ টু বি, এক নম্বর পাথ থেকে যেতে যতটা কাজ করবে, এ থেকে বিতে 2 নম্বর পাথ থেকে যেতেও সেম কাজ করবে, এই ক্ষেত্রে যেটা বলেছিলাম সেম ওয়ার্ক ডান হবে। তাহলে এক্ষেত্রে ক্লোজ ইন্ট্রিগাল এফ ডট ডিআর, এ থেকে বিতে গেলে বি থেকে আবার ব্যাক করে এতে এলে এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কেস অফ কনজারভেটিভ ফোর্স। তোমার এফ ডট ডিআর এর ক্লোজ ইন্ট্রিগাল, লাইন ইন্ট্রিগাল, খেয়াল করে দেখো এটা হচ্ছে লাইন ইন্ট্রিগাল, লাইন ইন্ট্রিগাল, কারণ ডট ডিআর আছে, লাইন ইন্ট্রিগাল, line integral around a closed path is zero of conservative force। এই দেখো এখানে লেখা আছে line integral of conservative force over a closed path is zero, ঠিক আছে, line integral of a conservative force over a closed path is zero। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি, আচ্ছা এখানে একটা স্টোকস থিওরেম বলে জিনিস আসছে, যেটা তোমরা পরে পড়বে, ভেক্টরেরই পার্ট এটা, স্টোকস থিওরেম। স্টোকস থিওরেম কি বলছে, যে তুমি যদি একটা ক্লোজ পাথ তৈরি করো, ক্লোজ পাথ, এই ক্লোজ পাথটা সি, খেয়াল করে দেখো এই ক্লোজ পাথটার ভেতরে তোমার একটা সারফেস তৈরি হয়েছে, ঠিক কি না? তুমি তো একটা খোলা পাথ দিয়ে কখনো সারফেস তৈরি করতে পারবে না, একটা খোলা পাথ রয়েছে সি, সেটা দিয়ে কি কোনো সারফেস তৈরি হবে? হবে না। কিন্তু পাথটাকে যেমনি তুমি ক্লোজ করে দিলে, এই তার ভেতরে একটা সারফেস, একটা তল তৈরি হয়েছে। তো এরকম
ক্লোজ পাথ দিয়ে তুমি যদি সি ক্লোজ পাথ দিয়ে যদি একটা সারফেস তৈরি করো, তাহলে এই ক্লোজ পাথ বরাবর কোনো ভেক্টরের, এখানে অ্যারোটা মিস হয়েছে, কোনো ভেক্টরের লাইন ইন্টিগ্রাল, এই ক্লোজ পাথ বরাবর কোনো ভেক্টরের লাইন ইন্টিগ্রাল, এটা হচ্ছে একটা র্যান্ডম ভেক্টর a ডট dr ওভার দ্য ক্লোজ পাথ c, সেটা ইকুয়ালস টু, এইটা ডাবল ইন্টিগ্রেশন সাইন আছে, ডাবল ইন্টিগ্রেশন, দুটো ইন্টিগ্রেশন সাইন পাশাপাশি আছে, সাবস্ক্রিপ্টে এস আছে, মানে সারফেস, এই জিনিসটা সারফেস ইন্টিগ্রালকে রিপ্রেজেন্ট করে। সারফেস ইন্টিগ্রাল তোমাদের পরে আছে, যেমন লাইন ইন্টিগ্রালটা শিখছো, এরপরেই সারফেস ইন্টিগ্রাল থাকবে। তো সারফেস ইন্টিগ্রাল কার্ল অফ এ ডট ডিএস, ঠিক আছে, এই জিনিসটাকে সারফেস ইন্টিগ্রাল বলে। তো সারফেস ইন্টিগ্রাল কার্ল অফ এ ডট ডিএস ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল এ ডট ডিআর, এই জিনিসটাকে বলে স্টোকস থিওরেম অফ ভেক্টর, যেখানে এসটা হচ্ছে এই যে পাথ সি, এই পাথ সিটা, এই ক্লোজ পাথ সিটা যে সারফেসটা, যে তলটা তৈরি করেছে, তার সেই সারফেসটা হচ্ছে এস। তাহলে এই সারফেস বরাবর এ কোনো একটা ভেক্টরের কার্ল, আমরা জানি যে এটা গোল করে কোনো ভেক্টর ঘুরলে তার পারপেন্ডিকুলার হয়, সেই জিনিসটা কার সমান, ওই পাথ বরাবর সেই ভেক্টরটা লাইন ইন্টিগ্রালের সমান, এটাকে বলে স্টোকস থিওরেম অফ ভেক্টর। তাহলে এইখান থেকে তুমি এফ এর জায়গায় এফ বসিয়ে দাও, আমরা কি জানি এফ ডট ডিআর ক্লোজ ইন্টিগ্রাল ওভার সি এফ ডট ডিআর, সেটা আমার কি হয়ে যাবে, সারফেস ইন্টিগ্রাল কার্ল অফ এফ ডট ডিএস ইকুয়ালস টু 0। স্টোকস থিওরেমের ফর্মুলায় এর জায়গায় তুমি এফ বসিয়ে দিয়েছো, তুমি এটা পাচ্ছ, কারণ ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর সেটা 0 হচ্ছে, তাহলে তোমার সারফেস ইন্টিগ্রাল, এটাকে সারফেস ইন্টিগ্রাল বলে, কার্ল অফ এফ ডট ডিএস এই পার্টটাও 0 হবে। এখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি, কার্ল অফ এফ ইকুয়ালস টু 0, খুব ইম্পর্টেন্ট। তার মানে যে কোনো কনজারভেটিভ ফোর্স ইরোটেশনাল ভেক্টর হবে, ইরোটেশনাল ভেক্টর মানে তার কার্ল 0 হবে, ঠিক আছে। আর এইটাকেই আমরা ব্যবহার করব যদি আমাকে একটা র্যান্ডম ফোর্স দিয়ে দেয়, এফ ইকুয়ালস টু সামথিং, একটা র্যান্ডম ফোর্স দিয়ে দিবে, আই সামথিং জে সামথিং কে সামথিং, এরকম কিছু একটা র্যান্ডম একটা ফোর্স দিয়ে দিল, আমাকে বললো যে ফোর্সটা কনজারভেটিভ কিনা, কি করে চেক করব, কার্ল করব, কার্ল করে দেখবো 0 হচ্ছে কিনা, যদি কার্ল করে দেখি 0 আসছে, তার মানে ওটা আমার কনজারভেটিভ ফোর্স, আর যদি 0 না হয় তাহলে ওটা নন কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। তো কনজারভেটিভ ফোর্স চেক করার উপায়, কার্লটা তোমার 0 হবে, কার্ল অফ এফ ইজ 0, ঠিক আছে। এই অবধি কোনো অসুবিধা নেই আশা করি। তারপরের টার্ম স্কেলার পোটেনশিয়াল, স্কেলার পোটেনশিয়াল বা স্কেলার বিভব, এইটা কোথা থেকে আসছে, এই ভেক্টর আইডেন্টিটি থেকে আসছে, যেটা বলছে কার্ল অফ এ গ্রেডিয়েন্ট ইজ 0, কার্ল অফ এ গ্রেডিয়েন্ট ইজ 0, এটা আমরা প্রুফও করেছিলাম প্রথম দিকে যখন কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট করছিলাম, কার্ল অফ এ গ্রেডিয়েন্ট সবসময় 0 হয়, এটার একটা প্রুফও আছে, করে দেখতে পারো, এইটা 0 হবে, কার্ল অফ গ্রেডিয়েন্ট 0। তো যদি কোনো কিছুর গ্রেডিয়েন্ট, কার্ল অফ এ গ্রেডিয়েন্ট 0 হয়, আর একটা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কার্ল অফ এফ 0 হচ্ছে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে, তাহলে দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এফ তাহলে নিশ্চয়ই গ্র্যাড ফাই এর সমান হবে, গ্রেডিয়েন্ট অফ ফাই, এই দুটো ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি, কারণ কনজারভেটিভ ফোর্সের কার্ল 0 হয়, আর কোনো একটা স্কেলারের গ্রেডিয়েন্টেরও কার্ল 0 হয়, তার মানে নিশ্চয়ই কনজারভেটিভ ফোর্সকে কোনো একটা স্কেলারের গ্রেডিয়েন্ট হিসাবে লেখা যেতে পারে। কনজারভেটিভ ফোর্স F can be represented by gradient of a scalar, that is F equals to gradient of phi, যেখানে phi কে বলবো আমরা স্কেলার পোটেনশিয়াল। ইন জেনারেল মেকানিক্স এর ক্ষেত্রে, মেকানিক্স যখন তোমরা করবে তখন জিনিসটাকে আমরা একটু অন্যভাবে নেব, এখন যেহেতু ভেক্টর করছি তাই জন্য আমরা F equals to gradient of phi লিখছি, মেকানিক্স এর ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে F equals to minus gradient of phi নেব, যেখানে ফাইটা রিপ্রেজেন্ট করবে পোটেনশিয়াল এনার্জি, বিভব শক্তিকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তো ফাইটা তখন পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করবে, আর ভেক্টরের ক্ষেত্রে আমরা এটাকে স্কেলার পোটেনশিয়াল বলবো, খেয়াল রাখো। তাহলে ফাইটা কি, স্কেলার পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি, একই জিনিস, কিন্তু মেকানিক্স যখন অঙ্ক করব তখন আমি কি করব, F equals to minus gradient of phi নেব, ঠিক আছে। এইগুলো তাহলে তিনটে জিনিস আমরা দেখলাম কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে। কি ফার্স্ট রুলটা পেলাম সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল অফ এফ ডট ডিআর 0 হবে, লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিআর 0 হবে ফার্স্ট কেস। সেকেন্ড কেস,
এফ এর কার্ল 0 হবে। আর থার্ড কেস তোমার এফ যেটা আছে সেটাকে আমি একটা স্কেলার পোটেনশিয়ালের একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হিসাবে লিখতে পারবো। এই তিনটে বিশেষত্ব হচ্ছে কনজারভেটিভ ফোর্সের। ঠিক আছে, চলো এবার এইগুলো ইউজ করে আমরা তিনটে অঙ্ক দেখি। ফার্স্ট অঙ্ক 11 নম্বর কি বলে দিয়েছে দেখো, এফ যেটা আছে এটা অনেকটা থিওরিটিক্যাল অঙ্ক, এটা একটা অনেকটা থিওরিটিক্যাল অঙ্ক। এফ বলে দিয়েছে গ্রেডিয়েন্ট অফ ফাই, তাহলে এখানে ফাই এর কিছু কেস বলেছে যে ফাই হচ্ছে সিঙ্গেল ভ্যালু, এটার কন্টিনিউয়াস পার্সিয়াল ডেরিভেটিভস আছে, এটা নর্মাল কেস। বলছে যে ওয়ার্ক ডান কত হবে, একটা পার্টিকেলকে p1 পয়েন্ট থেকে p2 পয়েন্ট কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে, p1 হচ্ছে x1 y1 z1, p2 হচ্ছে x2 y2 z2। তাহলে এই ওয়ার্ক ডানটা যে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হবে সেটা দেখাতে বলছে। এবার একটু মনে করে দেখো, কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হয়, ঠিক কি না? কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রেই কিন্তু F ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই হয়। আর কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কি হয়, ওয়ার্ক ডান যেটা আছে সেটা আমার পাথের ওপর ইন্ডিপেন্ডেন্ট হয়। তো এখানে আমাকে করেছে কি উল্টো করে করতে বলছে, আমাকে বলে দিয়েছে F ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই, আমাকে দেখাতে বলেছে যে তুমি দেখাও যে পাথটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ ওয়ার্ক ডানটা। তো কি করে করব, চলো ছোট্ট করে দেখা যাক। খেয়াল করো, আমরা এখানে পয়েন্ট এ থেকে পয়েন্ট p1 যেটার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 z1, সেখান থেকে আমি পয়েন্ট p2 তে যাচ্ছি কোনো একটা পাথের থ্রুতে, x2 y2 z2। ঠিক আছে, কোনো একটা পাথের মধ্যে দিয়ে আমরা ধরো গেলাম এখানে। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে, ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি জানি, f ডট dr, ইন্টিগ্রেশন f ডট dr ওভার দ্য পাথ। এবার এফটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে f ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই, f ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই। তাহলে আমি এক কাজ করি, এখানটায় আমি f এর জায়গায় গ্রেডিয়েন্ট অফ ফাই বসিয়ে দিই, ক্লোজ ইন্টিগ্রাল গ্রেডিয়েন্ট অফ ফাই ডট dr। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট অফ ফাই ডট dr টা একটু চেনা চেনা লাগছে কি? আমরা ডি ফাই কে আমরা এর আগে করেছিলাম না গ্রেডিয়েন্ট করার সময়, ডি ফাই ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই ডট dr। তাহলে মানে আমরা এখানটায় এক কাজ করতে পারি, এই জায়গাটায় আমি ডি ফাই লিখে দিতে পারি ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথার মধ্যে হচ্ছে, p1 থেকে p2 এর মধ্যে হচ্ছে, ঠিক কি না? তার মানে খেয়াল করে দেখো, এই ওয়ার্ক ডান যেটা বেরোলো সেটা আমার কি বেরোচ্ছে, ইন্টিগ্রেশন ডি ফাই এর ইন্টিগ্রেশন হলে তুমি ফাই পাবে। ফাই p1 এর কোঅর্ডিনেটস গুলো কি আছে, x2 p2 কোঅর্ডিনেট সরি x2 y2 z2 মাইনাস ফাই x1 y1 z1। এটা ফাংশন, এটা এজ এ ফাংশন দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, তোমার যদি ওয়ার্ক ডানটা তোমার যদি ইনিশিয়াল পি পয়েন্টের এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল, ধরো এটার নাম দিলাম আমি ফাই2 নাম দিলাম সহজ সুবিধার জন্য, ফাই2 নাম দিলাম, আর এই পয়েন্টের পোটেনশিয়াল ফাই1 নাম দিলাম। তাহলে ওয়ার্ক ডানটা তোমার যদি এই ফাই1 আর ফাই2 এটার উপর নির্ভর করে, তাহলে তুমি এই পাথ দিয়ে যাও বা অন্য কোনো পাথ দিয়ে যাও, তোমার তো ওয়ার্ক ডান সবসময় সেম হবে, সেটা ফাই1 মাইনাস ফাই2 হবে, ঠিক কি না? তার মানে এটা কি পাথের উপর ডিপেন্ড করছে? না, করছে না। তার মানে এটা আমার ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, as phi is point function, phi is a point function, মানে পয়েন্টের উপর নির্ভর করবে, তোমার পাথের উপর নির্ভর করবে না। work done is independent of path, w is independent of path। ঠিক আছে, তাহলে এটা ছিল ফার্স্ট কোশ্চেনটা, সহজ ছিল আশা করি। আচ্ছা, এইটা কিন্তু তাহলে একটা আমরা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য পেলাম, ফর কনজারভেটিভ ফোর্সেস
এই যে আমরা কিছু কিছু স্পেশাল যে কেসগুলো পাই না অঙ্ক করতে গিয়ে, এইগুলোকে যদি তোমরা একটা ফর্মুলার চার্ট বানিয়ে নিতে পারো ছোট্টখাটো একটা নর্মাল সাদা পেজের মধ্যে লিখে, খুব ভালো হবে তোমাদের। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন ডিফাই পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া পেলাম, আর একটা ফর্মুলা পেলাম আমরা। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ডিফাই, যেখানে ফাই হচ্ছে স্কেলার পোটেনশিয়াল। এইটা আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম। অবভিয়াসলি এফ ইকুয়ালস টু মাইনাস, মাইনাস না এখানে গ্র্যাড ফাই ধরছি, এফ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই। আহা, ঠিক আছে, তো এটা একটা ফর্মুলা আমরা পেলাম যে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিফাই। আশা করছি অসুবিধা নেই কিন্তু কোনো। না, পরেরটায় গেলাম, চলো। আচ্ছা চলো, এবার একটা ভালো প্রশ্ন আছে, 12 নম্বর প্রশ্নটা চলো দেখা যাক। এফ এর একটা ফোর্স দিয়ে দিয়েছে, তোমাকে দেখাতে বলেছে যে এফটা কনজারভেটিভ ফোর্স। কি করতে হবে, কি বলেছিলাম, কনজারভেটিভ কিনা দেখাবার জন্য কি করতে হবে, কার্ল অফ এফটা জিরো হচ্ছে কিনা দেখতে হবে। চলো দেখা যাক। টু এক্স ওয়াই প্লাস জেড কিউ, f equals to 2xy plus z cube i cap, তারপর z square j cap, কি দেখলাম সরি, x square j cap, x square j cap plus 3x z square k cap, 3x z square k cap। চলো এবার কার্ল করো, কার্ল অফ এফ del del x del del y del del z, নিচে কি হবে, 2xy plus z cube এখানে আছে x স্কয়ার আর এখানে আছে 3x z কিউব। আচ্ছা z কিউব ছিল না z স্কয়ার ছিল, z স্কয়ারই ছিল, 3x z স্কয়ার, 3x z স্কয়ার। এখানে দেখুন সাবধানে বসাতে হবে, না হলে কিন্তু কনজারভেটিভ হবে না, অঙ্ক ভুল হয়ে যাবে। আই ক্যাপ, আচ্ছা পুরোটা করার দরকার নেই, একবারে এইভাবে করে নিচ্ছি। এইটার সাথে এই 3x z স্কয়ার কে যদি y দিয়ে ডেরিভেটিভ করি কি পাবো, 0 মাইনাস x স্কয়ার কে z দিয়ে ডেরিভেটিভ করব, এটাও 0 পাবো, 0 মাইনাস এবার j, মাইনাস j। এবার আমি কি করব, এইটাকে যদি ডেরিভেটিভ করি কি পাবো, 3z স্কয়ার, আর এইটার সাথে এটা ডেরিভেটিভ করলে আমি পাবো হচ্ছে z, তো প্রথম পার্টটা 0 হয়ে যাচ্ছে, প্লাস 3z স্কয়ার এগেইন মাইনাস 3z স্কয়ার, সো উড়ে গেল, প্লাস k ক্যাপ। চলো k ক্যাপটা চলো দেখা যাক, k ক্যাপের জন্য 2x minus 2x, হ্যাঁ এই দুজনকে 2x, আর এখানটা এটা যখন এটা দিয়ে ডেরিভেটিভ করবে মাইনাস 2x, 2x minus 2x, 0 এসে গেল। তার মানে অবভিয়াসলি এটাই তো চেয়েছে, যে তোমাকে বলেছে যে f is conservative, hence f is conservative। স্যার বলো, বলছি স্যার এটা কেমন ডেরিভেটিভ হলো? তুমি এইগুলো আগে করোনি? না। ও আচ্ছা, চলো বলে দিচ্ছি। এটাকে বলে পার্সিয়াল ডেরিভেটিভ। যখন তুমি কোনো একটা ডেরিভেটিভ করছো, যখন তুমি ডেরিভেটিভ করছো তখন হবে কি, তোমার x বাদ দিয়ে, ধরো তুমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তখন তোমার x বাদ দিয়ে বাকিগুলো সব তোমার কনস্ট্যান্ট। যেমন ধরো
তুমি যখন এই দুজনকে ডেরিভেটিভ করছো, মানে ধরো ডেল ডেল ওয়াই দিয়ে তুমি কি ডেরিভেটিভ করছো, 3x জেড স্কোয়ারকে ডেরিভেটিভ করছো। তো তোমার ওয়াইটা বাদ দিয়ে বাকি সবগুলোকে কনস্ট্যান্ট ধরতে হবে, মানে এক্স আর জেড সবই কনস্ট্যান্ট। তাহলে এই ডেরিভেটিভের রেজাল্ট কি হবে বলো? ওয়াই বাদ দিয়ে সব কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভের রেজাল্ট 0। 0 হলো। এবার একইভাবে তুমি এইটা না করে তুমি যদি এইটা দেখো, এই ডেরিভেটিভটা করো, তখন কি হবে চলো দেখা যাক। এই ডেরিভেটিভটা করলে 2xy প্লাস জেড কিউব। এবার তুমি খেয়াল রাখবে তোমার ওয়াইটা বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট। তাহলে দেখো এইখানটায় তোমার একটা ওয়াই টার্ম আছে, তাহলে এখান থেকে তুমি 2x পাচ্ছ। পরের পার্টে জেড আছে, কোনো ওয়াই টার্ম নেই, মানে পুরোটাই কনস্ট্যান্ট, মানে প্লাস 0। তো আমরা 2x পেলাম। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে তো? আর বাকি প্রপার্টিজও কি এর মধ্যে ডেরিভেটিভের মতোই? হ্যাঁ, বাকি সব নিয়ম ডেরিভেটিভের মতোই। এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ বলে। এখানে নিয়ম হচ্ছে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো সেই টার্মটা বাদ দিয়ে বাকি সবগুলোকে 0 ধরতে হবে, সরি কনস্ট্যান্ট। মানে কখন কখন অ্যাপ্লাই করব এটা? এবার দেখো তোমার তো কার্লের ফর্মুলাতে আছে পার্সিয়াল ডেরিভেটিভের কেস। যেখানে তুমি পার্সিয়াল ডেরিভেটিভ পাচ্ছ সেখানেই তোমার ফর্মুলা, যেমন কার্ল, এই যে গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্টটাই তো তোমার পার্সিয়াল ডেরিভেটিভ। এটা তো তোমার এইভাবেই দেওয়া রয়েছে, এটা তো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই, এগুলো তো সব পার্সিয়াল ডেরিভেটিভ ফর্মেই আছে। এগুলো তো পার্সিয়াল ডেরিভেটিভ ফর্মেই আছে, তো তোমাকে পার্সিয়াল ডেরিভেটিভই করতে হবে এক্ষেত্রে, টোটাল ডেরিভেটিভ করলে চলবে না। ঠিক আছে? আচ্ছা যখন গ্রেডিয়েন্টের কিছু করছো তখন তোমাকে পার্সিয়াল ডেরিভেটিভই তো করতে হচ্ছে। গ্রেডিয়েন্ট মানে এই ডেল ফাংশনের যখন কিছু একটা করছো। তুমি একটু পুরনো ইয়েগুলো দেখো, লেকচারগুলো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে একটু এগুলো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা হয়েছে তাহলে আশা করি প্রথম প্রবলেমটা। এটা তাহলে এখানে এফ আমার কনজারভেটিভ প্রমাণ হয়ে গেল। কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে কিন্তু এইভাবে, ঠিক আছে? হেন্স এফ ইজ কনজারভেটিভ। ঠিক আছে, এই অবধি কারোর কোনো কনফিউশন নেই তো? না। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, নেক্সট কার্ড বলেছে যে ফাইটাকে বার করো, স্কেলার পোটেনশিয়াল ফাইকে বার করো। এখানটা একটুখানি কেস আছে। আমরা কি জানি যে যেহেতু আমার কার্ল অফ এফ 0 হচ্ছে, কার্ল অফ এফ যেহেতু আমার 0 হচ্ছে, আর তাহলে আমরা কি বলতে পারি, which implies f can be written as gradient of phi। আচ্ছা, তাহলে এবার তুমি এক কাজ করো, এফ ভেক্টরটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে লেখো। এফ ভেক্টরটা কি ছিল, i 2xy প্লাস জেড স্কোয়ার, নাকি জেড স্কোয়ার, সরি। তারপরে এক্স স্কোয়ার জে প্লাস 3x জেড স্কোয়ার কে। এই জিনিসটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ফোর্সের ভ্যালুটা বসালে, ঠিক আছে? এবার গ্রেডিয়েন্ট অফ ফাই বসাও। গ্রেডিয়েন্ট অফ ফাই কি হয়, আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। এবার ভেক্টর যেহেতু তোমার সেম টার্মগুলোকেই এক করতে হবে, মানে এক্স এর সাথে এক্স, মানে আই ক্যাপের টার্মের সাথে আই ক্যাপের টার্ম, জে ক্যাপের সাথে জে ক্যাপের টার্ম। তাহলে সেই হিসাবে তুমি যদি করো, তুমি কি পাচ্ছ দেখো, ডেল ডেল ফাই যেটা ডেল ডেল ফাই এক্স, সেটা ইকুয়ালস টু তোমার কি হচ্ছে 2xy প্লাস জেড কিউব। এবার তুমি কি করবে, ইন্টিগ্রেশন করবে, কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা একটু মানে একই রকম হবে কিন্তু একটু আলাদা হবে। ইন্টিগ্রেশন যখন করছো, এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি তো ডেল এক্স লিখতে পারবে না, ইন্টিগ্রেশন এরকম হয় না, তুমি ডিএক্সই লিখবে। শুধু তোমাকে খেয়াল রাখতে হবে কনস্ট্যান্টের সময় ডিএক্স লিখলাম। যখন ইন্টিগ্রেশনটা আমি করলাম, দেখো আমি কি পাচ্ছি,
কি পাবো? আচ্ছা, এখানেও ইন্টিগ্রেশন করার সময় একই নিয়ম, কিন্তু y আর z কিন্তু কনস্ট্যান্ট আছে, খেয়াল রাখবে y আর z কনস্ট্যান্ট, শুধু x এর উপর ইন্টিগ্রেশন হবে। তাহলে তুমি x স্কোয়ার বাই y পাচ্ছ, নর্মাল ইন্টিগ্রেশনের ফর্মুলা, x স্কোয়ার বাই 2, 2 কেটে গেল, তাহলে x স্কোয়ার y পাচ্ছ, তাই তো? কারণ y তো কনস্ট্যান্ট, আমি এখানে y টাকে কিছু করব না, প্লাস এক্স জেড কিউব। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে তোমার একটা প্লাস সি বসাতে হয় তো কনস্ট্যান্টটা, হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে খেয়াল করো, এখানে ওয়াইটাও কনস্ট্যান্ট আর জেডটাও কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে ধরবো যে কনস্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে আমার ফাংশন অফ জেড কমা ওয়াই কমা জেড, ওয়াই জেড এর ফাংশন। যে কনস্ট্যান্ট টার্মটা আছে, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সেটাকে আমি ধরবো ওয়াই জেড এর ফাংশন, কারণ এখানে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা আমার ওয়াই আর জেড দুজনকে কনস্ট্যান্ট ধরা হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, নেক্সট কি করব, একইভাবে তোমরা চলো ওয়াইটাকে বার করো। ওয়াই ডেল ডেল ফাই ডেল ওয়াইটা কি হচ্ছে আমার এক্স স্কোয়ার হচ্ছে, ডেল ফাই ডেল ওয়াই আমার এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তার মানে এই ক্ষেত্রে তোমার যেটা হবে ফাই ইকুয়ালস টু, তোমরা, আমি একবারে করে দেবো ইন্টিগ্রেশনটা। এইখানেও দেখো তুমি এক্স স্কোয়ার ওয়াই পাচ্ছ, এক্স স্কোয়ার ওয়াই, কিন্তু এইখানটায় তুমি একটা অন্য ফাংশন নাও, এফ আছে তো, তুমি জি ফাংশন নাও। এটা কার কার ফাংশন হবে বলো তো, কনস্ট্যান্টটা? সেটা এক্স আর জেড। এক্স আর জেড, ভেরি গুড, এক্স আর জেড এর ফাংশন। নেক্সট কোন টাইপটা বাকি আছে, কি এর, চলো মানে ডেল ফাই ডেল জেডটা করো। ডেল ফাই ডেল জেড আমি না উপর উপর করে ফেলছি, ওকে সেটা আমার কত হবে 3x জেড স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেট করলে, সিক্স এক্স জেড হবে না? হ্যাঁ না, এটা তুই ইন্টিগ্রেট করছো, x কিউব x জেড প্লাস প্লাস এটা জি দিয়েছি তো আগে, এটাকে এইচ করে দিলে ফাংশন এক্স কমা x y ঠিক আছে তো? এবার এখানে একটা ইম্পর্টেন্ট আইডিয়া আছে, এই তিনটে ফাই কিন্তু এক হওয়া উচিত, মানে একই ফর্ম থাকবে, এই তিনটে ফাই কিন্তু একই ফর্ম থাকবে, কারণ এটা কিন্তু আলাদা কিছু না, এটা একই ফর্ম, একই জিনিস। তো তিনটেকে তুমি কিভাবে এক করতে পারবে, এনি আইডিয়া? তিনটে ফাইকে তুমি কিভাবে এক করতে পারবে, খেয়াল করো, তুমি যদি এই যে কনস্ট্যান্ট টার্ম গুলো আছে এফ ওয়াই জেড, এটাকে তুমি যদি জিরো নিয়ে নাও, এটাকে তুমি যদি জিরো নিয়ে নাও, জি যেটা আছে, জি এক্স জেড যেটা আছে, সেটাকে তুমি যদি এক্স জেড কিউব নিয়ে নাও, আর লাস্টের যেটা আছে যেটা হচ্ছে এইচ এক্স ওয়াই, এটাকে তুমি এক্স স্কোয়ার ওয়াই যদি ধরে নাও, তাহলে তুমি দেখো তিনটে, এইটা ধরলে, এই কনস্ট্যান্ট গুলোকে, এই পার্টটা ধরলে তুমি দেখো তিনটে ইকুয়েশন সেম হয়ে যাবে। একটু দেখেন, ভেবে দেখো, তুমি এফ এর জায়গায় জিরো বসালে, তাহলে ফাই কি বেরোলো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড কিউব, তাই তো? তুমি জি এর জায়গায় এক্স জেড কিউব বসালে, তাহলে তোমার ফাই কি হয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড কিউব। তুমি এইচ এর জায়গায় এক্স স্কোয়ার ওয়াই বসালে, তোমার ফাই কি হয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড কিউব। তিনটে ফাই সেম হয়ে গেল, কি হলো না? তো হলো কিভাবে, কিন্তু তাহলে তোমার ফাইটা কি, ফাইনাল ফাইটা কি হবে, ফাইনাল ফাইটা হবে এই যেটা বেরোলো সেটা প্লাস সি, এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এক্স কিউব। তাহলে তোমার ফাইনাল ফাই যেটা হচ্ছে, এই জায়গাটা কি আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, দাঁড়াও, এটাকে তোমাদের একটু দেখিয়ে, এটা অঙ্কটা দেখিয়ে বলছি, দাঁড়াও। ফাই যেটা আছে সেটা তোমার বেরোলো, আচ্ছা চলো ওটা তোমাদের এখানে দেখিয়েই বলি। এই অঙ্কটা ছিল 12 নম্বর অঙ্কটা ছিল, 12 নম্বর অঙ্কতে তুমি জিরো প্রমাণ করেছো, এফ কনজারভেটিভ হয়ে গেল। আচ্ছা, প্রথম ফাইটা যখন তুমি এক্স দিয়ে এই এই অবধি তো বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ হ্যাঁ যখন তুমি ইন্টিগ্রেট করলে তুমি কি পেলে, ফাই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড কিউব, তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম পেলে, যেহেতু এই ইন্টিগ্রেশন করার সময় তুমি ওয়াই জেড কে কনস্ট্যান্ট ধরেছো,
তাই জন্য এটাকে ফাংশন অফ y, z ধরলে। এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এক্ষেত্রে। সেকেন্ড কেসটাতে যখন তুমি করলে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার ওয়াই প্লাস জি এক্স জেড এর এক্স কমা জেড, মানে এক্স কমা জেড এর ফাংশন, এটাও একটা কনস্ট্যান্ট টার্ম এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আর থার্ড কেসে তুমি এইটা পেলে। এবার তিনটে ফাইকে সেম হতে হবে, তিনটে ফাইকে সেম হতে হবে। আমরা দেখছি যে যদি আমি এফ এক্স কে 0 বসাই, এফটাকে 0 বসাই, জিটাকে আমি এক্স জেড কিউব বসাই, আর এইচটাকে আমি এক্স স্কোয়ার ওয়াই বসাই, তাহলে আমার তিনটে ফাংশন সেম হয়ে যাবে। আর সেই তিনটে ফাংশন সেম হয়ে কি হবে, এই জিনিসটা হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড কিউব। বুঝতে পেরেছি। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল ফর্ম। এবার তোমাদের এখানে একটা মাথার মধ্যে হতে পারে যে আমরা কি করে বুঝবো যে কোনটাকে কি বসাবো। যেমন এখানে আমি কিভাবে এফটাকে 0 বসালাম, কিভাবে জিটাকে এই জিনিসটা বসালাম, আর কিভাবে এইচটাকে এইটা বসালাম। এই জিনিসটা তো একটু ঝামেলার, ঠিক কি না? এটা হচ্ছে ফাইনাল ফর্ম, দেখে রাখো। এটা হচ্ছে ফাইনাল ফর্ম। লাস্টে একটা প্লাস সি দিতেই হবে, যেহেতু এটা ইন্টিগ্রেশন হচ্ছে, লাস্টে একটা প্লাস সি দিতেই হবে, এটা প্লাস সি। তো এটা মাথায়, এই দেখো, এই সব কায়দা না করে এটা মাথায় রাখার একটা সহজ উপায় আছে। সেটা কি, তুমি তিনখানা ফাই পেলে তো, তিনটে ফাই পেয়েছো, এই একটা পেয়েছো, এইটা একটা পেয়েছো ফাই, আর এই একটা ফাই পেয়েছো। তুমি এই কনস্ট্যান্ট টার্ম যেগুলো আছে এগুলোকে ধরো না, এই কনস্ট্যান্ট গুলোকে বাদ দিয়ে দাও, এগুলোকে ধরো না। প্রথমত এই কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে যে টার্মস গুলো পেয়েছো সেইগুলোকে দেখো। তুমি কি করবে, যখন তুমি ফাইনাল ফাইটা লিখবে, তুমি যতগুলো টার্ম পেয়েছো সব, মানে যতগুলো তিনটে ফাইতে যতগুলো টার্ম পেয়েছো সবগুলো লিখে দেবে। এটা একটুখানি ঠান্ডা, দাঁড়াও একটুখানি ঠান্ডা মাথায় বোঝাই, না হলে গন্ডগোল হবে, এই জায়গাটা একটুখানি গুলিয়ে যেতে পারে, খেয়াল করে রাখো। আমি তিনটে ফাই কি কি পেয়েছিলাম একটু দেখো। একটা ফাই পেয়েছিলাম হচ্ছে ফাই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড কিউব, এক্স জেড কিউব তার সাথে একটা এফ টার্ম পেয়েছিলাম। একটা কনস্ট্যান্ট। তারপরের ফাইটা আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার ওয়াই প্লাস জি, সেটা একটা কনস্ট্যান্ট টার্ম ধরা হয়েছিল। তারপরের ফাইটা কি পেয়েছিলাম, এক্স জেড কিউব প্লাস এইচ। প্লাস এইচ, এইটা পেয়েছিলাম। তো তুমি করবে কি, এই কনস্ট্যান্ট গুলোকে আর ধরবে না, বাদ দিয়ে দাও, এগুলোকে বাদ দিয়ে দাও। এটা তোমাদের এটা সহজ উপায় বলে দিচ্ছি। নর্মাল পদ্ধতিতে এইভাবে করা উচিত, কিন্তু যখন তোমরা বার করবে তখন কি করবে, তোমরা ওই কনস্ট্যান্ট টার্ম গুলো ধরবে না। তোমাদের জেনারেল ফাই যেটা হবে সেটা কি হবে দেখে রাখো। জেনারেল ফাই যেটা হবে, জেনারেল সলিউশন, তুমি যতগুলো টার্ম পেয়েছো সবগুলো লিখবে, যতগুলো ফাই এর মধ্যে আলাদা আলাদা টার্ম পেয়েছো সবগুলো লিখবে, যেটা রিপিট হচ্ছে সেটাকে একবারই লিখবে। যেমন ধরো এখানে এই জিনিসটা রিপিট হচ্ছে, তো এটাকে একবারই লিখবে এক্স স্কোয়ার ওয়াই। তারপরে এই জিনিসটাও রিপিট হচ্ছে, এটাকেও একবারই লিখবে, মানে টু করে দেবে না, কিন্তু যতগুলো রিপিট হচ্ছে সবগুলোকে একবারই লিখবে। হয়ে গেল, একটা প্লাস কনস্ট্যান্ট করে দাও, তো ব্যাস, এটাই তোমার ফাইনাল সলিউশন। এবার হয়তো যদি তোমার কথার কথা তোমার কোনো একটা সাথে এক্সএস কিউব থাকতো, ধরো কথার কথা বলছি যে লাস্ট ফাইটাতে তোমার হয়তো একটা এক্সএস কিউব বেরোলো, এক্সএস কিউব উপরে কোথাও নেই, ঠিক আছে, অন্য কারোর সাথে নেই, তখন কি করবে বলো তো, তুমি এটাকেও অ্যাড করে দেবে। মানে যতগুলো টার্ম আছে সবগুলোকেই লিখবে একবার করে, যতগুলো তুমি আলাদা আলাদা টার্ম পাচ্ছ ওই কনস্ট্যান্ট গুলো বাদ দিয়ে সবগুলোকেই একবার একবার করে লিখবে, আর যেগুলো রিপিট হচ্ছে সেগুলোকেও একবারই লিখবে, দুবার কাউকে লিখবে না। সেটাই তোমার জেনারেল ফাই। মনে থাকবে কি থাকবে না? হ্যাঁ, এটা হচ্ছে ইজি প্রসেস, এটা হচ্ছে ইজি প্রসেস, যে যেগুলো স্যার। কমন আছে। হ্যাঁ বলো। বলছি যে ওই এখন সিটাকে তাড়াতে গেলে তো আবার ভ্যালু গুলো বসাতে হবে, না না তাই না, না? সি ওটা এবার দেখো, এটা কায়দা, এটা একটা কায়দা, কথার কথা বলছি। তুমি তো অ্যাকচুয়াল এইভাবে তুমি অ্যানসারটা, ফাইনাল অ্যানসারটা ফটাফট আনতে পারবে এইভাবে। এরপর তুমি যদি ওই প্রথম পদ্ধতিতে করতে চাও, তাহলে তো তোমাকে প্রত্যেকের সাথে একটা এফ, একটা জি আর একটা এইচ নিয়ে নিতে হবে। প্রত্যেকের সাথে একটা এফ জি এইচ নিয়ে নিতে হবে, তাই তো? এবার তোমাকে জাস্ট এখানে করতে হবে কি, এফ কে 0 না ধরে এফ কে তুমি এক্স কিউব ধরো, দেখো তোমার মিলে গেল। এফ কে তুমি এক্স কিউব ধরো, জি কে তোমাকে কি ধরতে হবে খেয়াল করো, জি কে তোমায় ধরতে হবে এক্স কিউব, একদম, প্লাস এক্স স্কোয়ার ওয়াই। আর এইচ কে কি ধরতে হবে তোমাকে, এক্স স্কোয়ার সেটা ওয়াই। ভুল লিখলেন। কোনটা কোনটা বলো তো? ও সরি সরি, এক্স জেড কিউব, সরি এক্স জেড কিউব হবে।
স্যার জেড। বুঝলাম না ঠিক ব্যাপারটা আছে একবার। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এটা এক্স জেড কিউ ছিল তো। হ্যাঁ স্যার ঠিক আছে। তো দেখো, যদি তুমি এবার এই আগেরটায় তুমি কি করেছিলে, এফটাকে 0 ধরেছিলে, এখানটায় তোমাকে এফটাকে এক্সএস কিউব ধরতে হবে, জিটাকে এক্সএস কিউব, মানে যাতে তোমার এই তিনটে চলে আসে, এটা খেয়াল রাখতে হবে প্রত্যেক ক্ষেত্রে এই তিনটে চলে আসে। তাহলে এবার তুমি মানে বুঝতে পারলে তো, এটা তুমি ব্যাক ক্যালকুলেশন করে করছো আর কি। নর্মাল প্রসেস তো এইটা যেটা তোমাদের দেখালাম, প্রথমে দেখালাম যেটা এফ জি এইচ করে। কিন্তু তুমি কি করে বুঝবে যে এফ এর মানটা কি হবে, জি এর মানটা কি হবে, এইচ এর মানটা কি হবে, সেটা কি করে বুঝবে? সেটা হচ্ছে তুমি এইটা মাথায় রাখো যে জেনারেলটা আমার কিভাবে বার করব। জেনারেলটা আমি বার করব হচ্ছে ধরো এফ জি এইচ, জেনারেলটা আমি বার করব হচ্ছে, আমি এফ জি এইচটাকে না ধরে যতগুলো টার্ম আছে সব টার্মগুলোকে লিখে দেব, যে টার্মগুলো দুবার আসছে সেই টার্মগুলোকে একবারই লিখবো। এইভাবে আমি জেনারেল সলিউশনটা পেয়ে গেলাম। এবার আমি চেষ্টা করব যে প্রত্যেকটা যেন এই জেনারেল সলিউশনের সাথে ম্যাচ খায়, এই বাইরের প্রথম এই লাস্টের সিটা বাদ দিয়ে। সেটা কিভাবে হতে পারে, দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, আছে এক্স জেড কিউব আছে, আছে শুধু এক্স এস কিউবটা নেই, তার মানে এফ এর ভ্যালুটা এক্স কিউবের সমান হয়ে গেল। সিমিলারলি এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই আছে কিন্তু বাকি দুটো নেই, তাহলে জি এর ভ্যালুটা বাকি দুটোর সমান হয়ে যাবে। বুঝতে পারলে তো, এটা কিন্তু একটা ট্রিক। এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো করতে হয়। কিন্তু জেনারেল এত কিছু করার দরকার নেই, এফ ওয়াই জেড নিয়ে লেখার দরকার নেই, তুমি একবারে লিখে জেনারেল ফর্মটা তোমাদের এই পদ্ধতি দিয়ে লিখে দেবে। ঠিক আছে, এই জায়গাটায় কারোর কোনো অসুবিধা হলে বলো, না বুঝতে পারলে। বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো তাহলে পরের পার্টটায় যাওয়া যাক। এই পরের এই পার্ট, এই অঙ্কের সেকেন্ড পার্ট যেটা আছে সেটা চলো দেখা যাক কি বলছে। এই যে ইজিয়ার প্রসেস বলে লিখেও দিয়েছি, যে কমন নেবে, কমন নিয়ে যেগুলো কমন আছে সেগুলোকে একবারই নেবে, নিয়ে তুমি পেয়ে যাচ্ছ, আর লাস্টে একটা সি যোগ করে দিতে হবে। আচ্ছা, ওয়ার্ক ডানটা, কোশ্চেনটা কোথায় ছিল? হ্যাঁ, লাস্টে বলেছে ওয়ার্ক ডান কত হবে একটা অবজেক্টকে এই দুটো কোঅর্ডিনেটসে মুভ করতে, এই কোঅর্ডিনেট থেকে এই কোঅর্ডিনেটে মুভ করতে কতটা ওয়ার্ক ডান হবে। এবার খেয়াল করো, যেহেতু এটা কনজারভেটিভ ফোর্স, আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম যে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হচ্ছে, ইন্টিগ্রেশন ডি ফাই, ওটা করেও দেখাতে পারো। এফ ডট ডিআর করলে, এফ ডট ডিআর করলে তারপর এফ এর জায়গায় তুমি গ্রেডিয়েন্ট অফ ফাই লিখে দিলে, গ্রেডিয়েন্ট অফ ফাই ডট ডিআর করে দিলে, তারপর কি করলে সেটাকে ডি ফাই ধরে নিলে, তাহলে এটা হয়ে গেল। এবার ডি ফাইটা কি, ফাইটা খেয়াল করো তুমি বার করে নিয়েছো, ফাইটা কোথায় কত কত বেরিয়েছিল, ফাইটা তোমার বেরিয়েছিল, চলো একবার লিখে নি, ফাইটা আমার বেরিয়েছিল হচ্ছে, তার মানে ওয়ার্ক ডানটা হবে ফাই, আর ইন্টিগ্রেশনের লিমিট তোমার এই ইকুয়েশন কত 1 minus 2 1, 1 minus 2 1, আর উপরে আছে 314। তাহলে এবার ফাইটা কত ছিল, ফাই ছিল আমার এক্স, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, মাইনাস না প্লাস, কি ছিল, প্লাস এক্স জেড কিউব, বসিয়ে দাও। এখানে আর সি দিতে হচ্ছে না, যেহেতু এটা আমার মানে কি বলে ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে, ব্যাস এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, তুমি পেয়ে যাবে, ভ্যালুগুলো বসাও পেয়ে যাবে, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু, জেড এর জায়গায় জেড এর ভ্যালু। এই দেখো করেছি, করে মোস্ট প্রবাবলি 203 না 202 মতো অ্যান্সার বেরোচ্ছিল, 202 ইউনিটস বেরোবে। ইউনিটস কথাটা লিখবে যেহেতু ওয়ার্ক ডান বার করছো। ঠিক আছে, ঠিক আছে, তো ক্লিয়ার হলো জিনিসটা। তো এইভাবে এইরকম অঙ্ক আসে, যেমন তোমাদের এই প্রবলেমটা তোমাদের 18-19 সালের সিসি ওয়ানে এসেছিল, এটা ভালো নম্বরের প্রশ্ন ছিল এত। এবার কখনো কখনো ভাগ্য ভালো থাকলে এরকম প্রবলেম আসে, এটা দেখো নম্বরটা দেখো, আর 10 নম্বর। এবার বলতে গেলে এই একটা প্রবলেমই ছিল
মানে সত্যি কথা বলতে গেলে এই বছরের কোশ্চেনটা কিন্তু টাফ করেছিল। ওই সিঙ্ক ফিল্ড যেটা বললেছিলাম না এই বছরে এসেছিল, এই বছরের কোশ্চেনটা টাফ করে দিয়েছিল ভালো ম্যাথামেটিক্যাল ফিজিক্সে। এবার কিছু কিছু কোশ্চেন ভালো দিয়েছিল, যেমন এই কোশ্চেনটা একটা 10 নম্বরের ভালো কোশ্চেন, ইজি কোশ্চেন দিয়েছিল। আর কিছু ভেক্টরের পেছনের দিকের কিছু পার্ট আছে যেগুলো মানে একদম শেষের দিকে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস, ওইগুলো একদম পাতি ডেরিভেশন, ওই জায়গা থেকে কিছু ভালো প্রশ্ন দিয়েছিল বলে মানে যারা ছিল তারা এই এক্সামটা দিতে পেরেছিল ঠিকঠাক করে। না হলে আমার তো কোশ্চেন দেখে খুব মানে ঘাবড়ে গেছিলাম আমি, মানে পরীক্ষায় গার্ড দিতে গিয়ে কোশ্চেন দেখে আমি ঘাবড়ে গেছি। এবার যা কোশ্চেন ছিল সেইবার। যাই হোক, চলো কি করতে বলেছে, কিন্তু পরে দেখলাম যে এই কোশ্চেনটা সুন্দর কোশ্চেন, মানে ঠান্ডা মাথায় যদি করা যেত ভালো। এখানে তোমাকে এ আর বি আর সি এর ভ্যালু বার করতে বলেছে যাতে এই কার্ল অফ ভি 0 হয়। ভি এর মানটা দেওয়া রয়েছে, দেখে নাও এক্স প্লাস টু ওয়াই প্লাস এজেড আর আই ক্যাপ প্লাস বি এক্স মাইনাস 3y মাইনাস জেড জে ক্যাপ প্লাস 4x প্লাস সিওয়াই প্লাস 2x কে ক্যাপ। আচ্ছা এইখানটায় এক্সই দেওয়া আছে, ওরা আমি মানে কোশ্চেনে তাই ছিল। তো এখানে মানে দুটো মিলিয়ে তুমি একবারে 8x লিখে নিতে পারো চাইলে, সরি 6x লিখে দিতে পারো দুটোকে যোগ করে, ঠিক আছে। মেবি হয়তো প্রিন্টিং মিস্টেকও থাকতে পারে, আমি জানি না, বাট কোশ্চেনে এটা দুটো 2xই ছিল, তো এটাকে 6xও ধরা যেতে পারে। তারপর কি করতে হবে, ভি কে তোমাকে স্কেলার গ্রেডিয়েন্ট হিসাবে, এইটা দেখো, সো দ্যাট ভি ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ স্কেলার গ্রেডিয়েন্ট। এবার এইখানটায় এই যে 3 নম্বরের প্রশ্নটা দিয়ে দিয়েছে, এইটা তোমায় কি করতে হবে বলতো, এমনি এমনি 3 নাম্বার দেবে না, তোমাকে অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা যে 0 হয় ভেক্টর করার সময় প্রমাণ করিয়েছিলাম না, এইটার প্রমাণটা তোমাকে করতে হবে, কার্ল অফ এ গ্রেডিয়েন্ট ইজ 0। এই জিনিসটাকে ওই করে ওই ডেরিভেটিভ এই কি বলে ওই ডিটারমিনেন্টটা করে দেখাতে হবে, তবে তোমার এখানে 3 নাম্বার পাবে। তুমি যদি শুধু বলে দাও যে as curl of v is 0 hence v can be written, সেটা গন্ডগোল হয়ে যাবে, তোমাকে এইটাকে করে দেখাতে হবে, না হলে 3 নাম্বার পাবে না। তো কোশ্চেনের নাম্বার দেখে তোমাকে অ্যান্সার লিখতে হবে, আর লাস্টে তোমাকে করতে হবে কি, স্কেলার ফাংশনটা ফাইন্ড করতে হবে, স্কেলার ফাংশনটা বার করতে হবে। চলো একটু হাতে হাতে করা যাক নাকি, চলো ট্রাই করা যাক। তাহলে কি আছে, v is equal to x plus 2y plus az, x plus 2y plus az, v equals to I cap x plus 2y plus az। স্যার কত নম্বরের প্রশ্ন এটা 4 মানে 10 নম্বর টোটাল। না না কত, ও 13। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা কি আছে, bx minus 3y minus z, bx minus 3y minus z, লাস্টের অ্যানসার, লাস্টের পার্টটা আছে k cap 4x, এটাকে একবারে 6x করে দিচ্ছি সুবিধা হবে, 6x plus 6y cy 6x plus cy। আমার মনে হয় এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হয়তো z হতো, কিন্তু যাই হোক আমাকে তো কন্ডিশন বার করতে বলেছে, a b c এর ভ্যালু তো বেরিয়ে গেছিল, যাই ঠিক আছে। 4x cy plus 2x, তাহলে এটা আমার হয়ে গেল 6x করে দিয়েছি একবারে প্লাস cy। তাহলে চলো বার করা যাক। আমরা বার করব হচ্ছে কার্ল অফ ভিটা বার করব, কার্ল অফ ভিটা 0 বলাই আছে, তাও আমরা কার্ল অফ ভিটাকে বার করে নেব, i j k del del x del del y del del z এখানে হচ্ছে x plus 2y plus az। আচ্ছা এটা একটু নিচে লিখছি, জায়গা হচ্ছে না বলে, bx minus 3y তোমরা একটু জায়গা করে লেখো, মাইনাস জেড, আর লাস্টেরটা হবে 6x plus cy। ঠিক আছে, চলো এবার ডেরিভেটিভটা করি। প্রথমে i নেব, i এ
আই এর জন্য আমাকে এইটাকে যদি করি একবারে দেখি কত বেরোবে, সি বেরোবে, সি আর কিছু তো বেরোচ্ছে না। না তারপর কি করব, এইটাকে করব, এখানে কি বেরোবে, আচ্ছা মাইনাস থাকছে, এই ডেরিভেটিভটা করলে -1 বেরোচ্ছে, তার মানে হুম +1 হয়ে গেল, +1 -z -j। এবার আমি কি করব, এইটার সাথে এটা করব, আর এইটার সাথে এটা, ডেল ডেল এক্স যখন করছি এখান থেকে 6 বেরোচ্ছে জাস্ট, হুম মাইনাস এ বেরোবে, এ এ প্লাস কে, কে ভেক্টরের সাথে আমার কি বেরোচ্ছে দেখো, চলো বি অবভিয়াসলি বি এই পার্ট থেকে বি বেরোচ্ছে, আর এইখান B থেকে minus 2 two। বেরোচ্ছে, -2 বেরোবে, হুম তো b বি -2। আচ্ছা এই পুরো জিনিসটা ইকুয়ালস টু 0। এবার তাহলে পুরো জিনিসটা আমার 0 হওয়া zero। মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকগুলো 0 হতে হবে, তার মানে c হ্যাঁ। = -1, -1 a = 6, তাই তো, কারণ হ্যাঁ। হ্যাঁ এটা ভেতরটা 0 হতে হবে, তার মানে a = 6 হবে, আর b = 2। তাহলে এবার v কত হয়ে গেল, vটা এবার তুমি মান বসিয়ে দাও, v ছিল কত, v ছিল হচ্ছে x + 2y + 6z i ক্যাপ। আচ্ছা যাই হোক, এইভাবে পরের গুলো বসিয়ে দিতে হবে, 2x - 3y - z i j ক্যাপ। আচ্ছা এটা করে নিই, 2x বিটা বেরিয়েছে 2x - 3y - z, আর লাস্টেরটা হচ্ছে k, কত আছে এখানটায় 6x - cy, 6x, তাহলে এটা হয়ে যাবে -y, 6x - y। আচ্ছা চলো এবার আমাদের পদ্ধতি, এটা তোমরা একটুখানি করো। প্রথম ফাইটা কত হবে, একদম মুখে মুখে, প্রথম ফাইটা অবভিয়াসলি এই জিনিসটা তুমি ইন্টিগ্রেশন করছো x দিয়ে, x এর রেসপেক্টে, +2yx বা xy একই ব্যাপার, 6xz। 6xz। ঠিক আছে, প্রথম ফাইটা বেরিয়ে গেলাম, দ্বিতীয় ফাইটা আমি একটু সাইডে লিখি কারণ জায়গা কম আছে আমার। দ্বিতীয় ফাইটা কি করছো, এইটাকে কাকে দিয়ে করবে, y y দিয়ে, 2xy 2xy minus - 3y 3 2y square y square, সরি, প্লাস yz। মাইনাস minus ও হ্যাঁ মাইনাস আছে, মাইনাস -y। আর থার্ড ফাই যেটা আছে সেটা অবভিয়াসলি তোমার হবে হচ্ছে হ্যাঁ 6xz মাইনাস yz। ঠিক আছে, তো তাহলে ফাইনাল তোমার ফাইটা কি হবে, তুমি কি করবে দেখো, এই নিয়মটা খেয়াল রাখবে, x square যতগুলো by আছে 2 সেম গুলো সব সেম একবারই নেবে, আর বাকি যতগুলো আছে সবাইকে নেবে, যেমন x²/2 একটাই আছে তো নাও, তারপরে তুমি দেখে নাও এইটা দুটো আছে, 2xy আছে তো 2xy একটাই নেব আমি, 2xy, তারপরে 6xz দুটো আছে তো একটাই নেব, প্লাস 6xz minus মাইনাস 3/2 yz, y square ওটাও নিতে পারি, আর এটাও নিয়ে নিলাম, একটাই নেব, মাইনাস yz মাইনাস 3/2 y y square স্কয়ার, লাস্টে একটা প্লাস c, এটাই হচ্ছে স্কেলার ফাংশন, 4 নম্বর হয়ে গেল। ঠিক আছে, তো এইটা খেয়াল রাখবে, তিনটে ফাই বার করে তারপর কি করবে, যতগুলো টার্ম বেরোচ্ছে সবগুলোকে নেবে, যেগুলো ডবল আসছে সেগুলোকে একবারই নেবে, মানে ডবল কিন্তু অবভিয়াসলি দুটোর মধ্যে ডবল আসলে, একই জিনিসে ডবল এলে তখন কিন্তু আলাদা। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক পারবে তো, ঠিক আছে, তো এটা ছিল আমাদের, এরকম যদি অঙ্ক চলে আসে এবারও তাহলে তো খুবই ভালো হবে। যাই হোক, স্যার 10 দিয়েছিল, এবার দেখো সেটা তো আমরা কাউকে খাতা দেখিনি, কিন্তু দেয় না, তোমাদের কোথাও না কোথাও কাটবে, তুমি 10 দেবে না কখনো, এটুকুনি আমরা জানি যে দেয় না। এবার আগেরবার যা কোশ্চেন যা টাফ ছিল, কে কি নম্বর পেয়েছে আমরা মানে
কিসের নাম্বার, হ্যাঁ একটা কেস আছে সেটা, যে যদি এইগুলোতে পরীক্ষা তো খারাপ হয়, কাটার কিছু নেই, শুধু তো অঙ্ক তাও দেয় হ্যাঁ না। মানে হ্যাঁ অনেক পার্ট কিছু পার্ট আছে, করা তুমি কোশ্চেন তো তুমি তাও ধরো কাটে। হ্যাঁ তুমি জিনিসটাকে বুঝিয়ে যদি লেখো তাহলে তোমার বেশি নম্বর পাওয়া উচিত না, যদি অন্য কেউ বেশি ভালোভাবে বুঝিয়ে লেখে। হ্যাঁ, ধরো প্রত্যেক জিনিসটা লেখার সাথে সাথে সে একটা লাইনের মধ্যে অ্যাড করছে কোন জিনিসটা কি হচ্ছে, মানে তুমি ধরো বইতে তুমি দেখবে একটা অঙ্ক কিভাবে করা আছে, বইয়ের এক্সাম্পল দেখবে, আমরা কিন্তু ওই বইয়ের এক্সাম্পলের মতো অঙ্ক কিন্তু করি না, আমরা অনেক লেখা বাদ দিয়ে দিই। তোমরা জাস্ট একটা নর্মাল বইয়ের এক্সাম্পল দেখবে ওরা কত বুঝিয়ে করিয়েছে, তো সেই হিসাবে ভাবো যদি কোনো স্টুডেন্ট একদম ওইভাবে লিখে তাহলে তো তফাৎ হবে কি না, মানে আমি যেভাবে করলাম এইভাবে করলে তো আমি মানে কি বলবো, এটা হয়তো 10-এ 5 পাবো যেভাবে আমি করেছি ওইভাবে লিখে, কারণ শুধু অঙ্ক করেছি, কিছুই করিনি, কিছু লিখিনি। এর সাথে সাথে লিখে যেতে হবে, এর সাথে সাথে লিখে যেতে হবে, ঠিক আছে? এইভাবে করলে মানে হ্যাঁ বুঝতে পারছি। যদি তোমরা বইতে যেমন ভাবে অঙ্ক দেওয়া থাকে একটা অঙ্ক যেখানে তোমাদেরকে সাইডে সাইডে সব কথাগুলো লেখা থাকে, দাস এফ ইজ কনজারভেটিভ, তারপর অ্যাজ অল, এই কথাগুলো, এই যে কথাগুলো অ্যাড করছি আমরা, এইভাবে এই জিনিসগুলো যত আমরা অ্যাড করব তত কিন্তু আমাদের নাম্বার উঠবে কিন্তু, বুঝতে পারলে তো? হ্যাঁ তো এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, বইয়ের মতো যত হবে তত আমাদের ভালো। স্যার পার্টে মার্ক পাওয়া যাবে? পার্টে অবভিয়াসলি পার্ট মার্কিং তো দেবেই, একদম যদি তুমি অঙ্ক ভুল করো জিরো কেউ দেবে না, এখন যা মানে তোমাদের এখনকার যে টাইপের প্রবলেমস তোমাদের করতে হবে, তোমাদের এখন পার্ট মার্কিং না দিলে কিন্তু উপায় নেই, তাহলে খুবই নম্বর কমে যাবে, কিন্তু এই পার্ট মার্কিং এর জন্যই তোমাদের নম্বরও কম হয়, মানে যদি তোমরা ঠিকও করো কিছু জায়গার জন্য তোমাকে হয়তো তুমি হয়তো একটু বুঝিয়ে লেখোনি বা কিছু নেই, সেখানে তোমার নম্বর 1-2 নম্বর কমিয়ে দেবে, তো নম্বর এইটুকু আইডিয়া আছে যে সম্পূর্ণ মার্কস তোমাকে দেবে না। আচ্ছা চলো এইটা দেখা যাক, একটা ফোর্স আছে যে F is a conservative force such that F equals to minus grad phi, এখানে দেখো মাইনাস গ্র্যাড ফাই নিয়ে নিয়েছে, মানে এখানে ফাইটা পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, তো বলছে যে সো দ্যাট পার্টিকেল মুভিং ফ্রম পয়েন্ট এ টু বি সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবার আমি কি বলেছিলাম, ফাইটা পোটেনশিয়াল এনার্জি বলেছিলাম কিনা, যে যখন ফাইটা পোটেনশিয়াল এনার্জি হবে তখন F equals to মাইনাস গ্র্যাড ফাই, তুমি খেয়াল করে দেখো এটা আমার পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, এটা আমার কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, হাফ mva স্কয়ার। হ্যাঁ তার মানে তোমার কি দেখাচ্ছে দেখো, টোটাল এনার্জি ইজ কনজার্ভড, মানে এ পয়েন্টে তোমার টোটাল এনার্জি আর বি পয়েন্টে টোটাল এনার্জি সেম, যেটা তোমাদের ওই শক্তি সংরক্ষণ নীতি মনে পড়ছে একটা ছিল, সেই জিনিসটাই প্রমাণ করেছে এখানটায়। এইটা মেকানিক্সের পার্ট, মেকানিক্সেও তোমরা পরে এই জিনিসটা করবে, কিন্তু আমরা যেভাবে ক্লাস 11-এ করেছিলাম একটা বল পড়ছে ওই অ্যাক্সিলারেশনের ফর্মুলা বসিয়ে বসিয়ে, মনে আছে? হ্যাঁ, এখানে আমরা পুরো বিন্দু। ভেক্টরের ফর্মে করব অঙ্কটা, এই পুরো জিনিসটা আমরা ভেক্টরের ফর্মে করব, যে কনজারভেটিভ ফোর্সের ফর্মে করব। স্যার কোনটা সোজা হবে বেশি? দেখো সোজার থেকে বড় কথা কোনটায় নম্বর পাবে, তুমি যদি এখানে 11-এর পদ্ধতি ইউজ করো কোনো হালতে নম্বর পাবে না। না না, ওটার কথা বলছি না, মানে যদি দুটো যে কম্পেয়ার যদি করি, ঠিক আছে, মানে কোনটা তাড়াতাড়ি হবে, সহজ হবে? কোনটা সহজে হবে বলতে বুঝলাম না, কোন জিনিসটা, অঙ্কটা? হ্যাঁ দেখো অবভিয়াসলি না, সহজে হবে কি বলতে পারবো না, তাড়াতাড়ি এই পদ্ধতিতে হবে কারণ এটা খুব ছোট, ওই আচ্ছা আচ্ছা। ওটাতে অনেক বড় ছিল জিনিসটা যেটা তোমরা এইচএসএ করেছো, কিন্তু ওইটা ইজিয়ার, এইখানটায় তোমাকে অনেক কিছু মানে ভেক্টরের এই যে কনসেপ্টস গুলোকে ইউজ করতে হচ্ছে পর পর, তো সেই কারণে এটা ছোট হবে, মানে টাইম কম লাগবে, কিন্তু অবভিয়াসলি এইচএস এর পদ্ধতিটা ইজিয়ার ছিল। এখন তুমি যদি এইচএস এর পদ্ধতিটা লিখে দাও তুমি তাতে কিন্তু নম্বর পাবে না, তোমাকে ওরা এক্সপেক্ট করবে যে তুমি এই প্রসেসেই করো, ঠিক আছে? এটাও একটা কারণ হয় যে কারণে অনেকের নম্বর কমে যায়। এখানে দেখিয়ে দিচ্ছি করা আছে, এখানটায় কি করেছে, F equals to mass into acceleration that is equals to m d2r dt2, ঠিক আছে? তারপর কি করেছে, f dot dr dt কে f এর সাথে dr dt কে ডট করেছে, এই জিনিসটা করে একটা জিনিস পাওয়া গেল, এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে, f dot dr dt তোমাকে এই জিনিসটা দেবে m/2 ddt of v square,
m/2 ddt of v স্কয়ার। কি করে হচ্ছে চলো একবার দেখিয়ে দিই ছোট্ট করে। f f এর সাথে তুমি drdt ডট করছো। drdt টা কি? ভেলোসিটি। মানে তুমি অ্যাকচুয়ালি f এর সাথে ভেলোসিটিকে ডট করছো হিসাব মতো। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, f টা কি ছিল? m d2r dt2 dt স্কয়ার ডট drdt। এবার এইখানটায় তোমাদেরকে আমি একটা আইডিয়া বলি, সেটা হচ্ছে তুমি যদি ddt অফ drdt করো, দেখো তুমি কি পাচ্ছ। ddt অফ সরি ddt অফ drdt তো না, ddt অফ r ডট drdt। ও না 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 দাঁড়াও ddt অফ সরি ddt অফ drdt ডট drdt, এই জিনিসটা ddt অফ drdt ডট drdt, এটা যদি তুমি করো, এটা তোমার কি হচ্ছে? এইটাকে তুমি লিখতে পারো অবভিয়াসলি ddt অফ drdt হোল স্কয়ার। হ্যাঁ আর লেফট হ্যান্ড সাইডটা তুমি একটু চেক করো, ভেঙে যদি দাও, দুটো পার্টে ভাঙতে পারো। একটা হয়ে যাবে তোমার d2r dt2 মানে ডট 2 dt ইন্টু, সরি একবারে যদি আমি পুরোটা না করে যদি করি, এই জিনিসটা পাবো কি পাবো না ভেবে দেখো। ওই একটা এরম ভেক্টর অঙ্ক করিয়েছিলাম প্রথম দিকে এ দিয়ে, মনে পড়ছে? হুম এই জিনিসটা পাবো কি পাবো না, কারণ তোমার একবার এইটা ডেরিভেটিভ হবে, তারপর এটার সাথে ডেরিভেটিভ হবে, দুটো সেম হবে যেহেতু ডট প্রোডাক্ট, তো যোগ করলে এই জিনিসটা পাবে। সেটা ইকুয়ালস টু 2 drt ddt অফ, এটা অ্যাকচুয়ালি v হুম স্কয়ার। তাহলে 2 ইন্টু এখানে আমি কি করতে পারি, এই পার্টটা দেখো, এই পার্টটাই আমার m এর সাথে ছিল, এই পার্টটাই আমার m এর সাথে ছিল, সেখান থেকে আমি তাহলে কি লিখতে পারি, তাহলে d2r dt2 ডট drdt, এই জিনিসটা আমায় কি দেবে? 1/2 ddt অফ v স্কয়ার। এটা পেলাম কি পেলাম না? তাহলে এই একই অ্যানালজিতে এই দেখো, এই পার্টটা দেখো, f ডট dr টা তোমার দেখো তাহলে কি বেরোচ্ছে? এই জিনিসটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না, কারণ f ডট dr শুধু m টাকে এখানে আছে। তুমি এই সাইডে m গুণ করো, এই সাইডে m গুণ করো, দেখো তুমি f ডট drdt পেয়ে গেলে। বোথ সাইডে m গুণ করো, f ডট drdt, f ডট drdt, সেটা তুমি কি পাচ্ছ? m/2 ddt অফ v স্কয়ার। এইটা বুঝতে পারলে তো? হ্যাঁ বোথ সাইডে m করে দিয়েছি আমি। তাহলে যদি এই জিনিসটা হয়, তাহলে অবভিয়াসলি f ডট dr কি হবে? কারণ আমার f ডট dr দরকার, ddt দরকার নেই। f ডট dr টা কি হবে? ডিফারেন্সিয়াল তো। f ডট dr আমার হয়ে যাবে m/2 d অফ v স্কয়ার। f ডট dr ইকুয়ালস টু m d অফ v স্কয়ার। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করো a থেকে b তে, আর f টাকে জায়গায় তুমি যদি গ্রেডিয়েন্ট অফ phi নাও, গ্রেডিয়েন্ট অফ phi ডট dr, আর তাহলে এটাকেও তোমাকে একই নিয়মে ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা va থেকে vb হবে, কারণ তোমার এটা ভেলোসিটি রেসপেক্টে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে d v স্কয়ার। দেখো তোমরা এবার যদি দেখো, তোমরা পেয়ে গেলে, এইটা তোমার d phi বেরোবে ফ্রম a to b equals to half m vb স্কয়ার মাইনাস va স্কয়ার
और D5 না 5 এর হবে স্যার এটা হ্যাঁ কোনটা 5 এর হবে না এইটা হ্যাঁ হ্যাঁ সরি D5 D5 লিখে ফেলেছি সরি D5 হবে obviously আসলে এই ভেতরটা তো D5 হয় আমি ওটাই ভেবে লিখে ফেলেছি ইন্টিগ্রেশনটা করে দিলে 5 থাকবে তাহলে 5b মাইনাস 5a আর obviously তুমি এটা উল্টে দিলেই তুমি ওই যেটা চেয়েছে সেটা পেয়ে যাবে হাফ m vb স্কয়ার b গুলোকে এক জায়গায় করে দাও এগুলোকে এক জায়গায় করে দাও তুমি দেখছো যে টোটাল এনার্জি কনজার্ভ থাকছে দ্যাট ইজ যেটা হচ্ছে অ্যান্সারটা দিয়েছে তুমি যদি জাস্ট বি আর এগুলোকে এক জায়গায় করো তুমি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছ কোথায় গেল এটা নিচে আছে বাবা এই যে এই রেজাল্টটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তো এই প্রবলেমগুলো তো এইগুলো কিছু বেসিক থিওরিটিক্যাল প্রবলেমস আছে তো আমাদের মোটামুটি লাইন ইন্টিগ্রাল পার্টটা শেষ হয়ে গেল ঠিক আছে ভেক্টরটা বেশ বড় ছিল শেষ হলো